আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায়ের আমাদের বেসিক কনসেপ্টের জৈব বিবৃতি নিয়ে আলোচনা করব। আমাদের এই জৈব বিবৃতিতে আমরা আসলে বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই যদি একটু আলোচনা করি আমাদের অঙ্গ সংস্থান নিয়ে। জৈব বিবৃতিতে অঙ্গ সংস্থানকে আবার তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো সমসংস্থ অঙ্গ, একটা হলো সমবৃত্ত অঙ্গ, একটা হলো লুপ্তপ্রায় অঙ্গ। এই ধরনের অঙ্গগুলো আসলে কি, ধরো একটা অঙ্গ আছে যে অঙ্গটা দেখতে হয় কি জানো, তো দুইটা প্রাণীর শরীরে একটা অঙ্গ যেগুলোর দুইটার বাহ্যিক গঠন এক বাট তাদের আসলে কার্যক্রম আলাদা, এরকম একটা আছে। আবার আরেক ধরনের অঙ্গ রয়েছে যে দুইটার আসলে গঠন ভিন্ন বাট কার্যক্রম সেম, এই ধরনের একটা অঙ্গ আছে। আর আরেকটা অঙ্গ আছে, ধরো একটা মানুষের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে বা সেই অঙ্গটা কোনো কাজের না বা সেটা লুপ্ত হয়ে যাচ্ছে, সো এই ধরনের অঙ্গ। এবার চলে যাবো আমাদের তুলনামূলক সারস্থানিক প্রমাণে। সো আমাদের দেখো এখানে বলতেছে যে মাছের হৃৎপিণ্ডটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, উভচরের হৃৎপিণ্ডটা আবার 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, পাখির হৃৎপিণ্ড আবার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, স্তন্যপায়ী প্রাণীর বিভিন্ন হৃৎপিণ্ডগুলো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। তার মানে সবার যে হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বা সবার 3 সবার 4 হবে এরকম না, এক একজনের এক এক রকম হতে পারে। এবার দেখো সংযোগকারী জীব নিয়ে বলতেছে যে সরীসৃপ আর স্তন্যপায়ী দুইটা মিলে আসলে প্লাটিপাস হয়। এটা কেন বলছে বলতো? আমরা জানি যে আমাদের স্তন্যপায়ী যেই প্রাণীগুলো আছে তাদের আসলে মানে বৈশিষ্ট্যগুলো কি বলতো, তারা সন্তান প্রসব করবে এবং মাতৃদুগ্ধ পান করে আসলে বড় হবে, তাই না? তো মাতৃদুধ পান করবে এবং সন্তানকে প্রসব করবে, ডিম থেকে কিন্তু বাচ্চা হবে না। কিন্তু এই যে প্লাটিপাস যে আছে জানো, সে মাতৃদুগ্ধ পান করে বড় হয়, তাকে আমরা স্তন্যপায়ী প্রাণী হিসেবেই কাউন্ট করি, কিন্তু সে কিন্তু সন্তানকে প্রসব করে না, তার সন্তানটা কিন্তু ডিম থেকে জন্মায়। তাহলে এই যে একটা সরীসৃপ এবং স্তন্যপায়ী দুইটা প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে কিন্তু এই প্লাটিপাসটা গঠিত, এটাই আসলে এখানে বুঝাইছে, যেগুলা কানেক্টেড জীব মানে সংযোগকারী জীব। আবার গুপ্তবীজ এবং ব্যক্তবীজ জীব মিলে কিন্তু এই নিটাম গঠিত হয়, ঠিক আছে? এবার দেখো ভ্রূণতত্ত্ব বিশিষ্ট প্রমাণ নিয়ে যদি আলোচনা করি, এখানে আমাদের বলা হচ্ছে যে মৎস্য মানে মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ীর অন্তর্ভুক্ত যে মেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে তাদের ভ্রূণের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে সাদৃশ্য রয়েছে, মানে একটা মিল আছে। জীবাশ্ম গঠিত প্রমাণের কথা বলতেছে রাজকাঁকড়া, প্লাটিপাস, নিটাম, তারপরে হলো এই যে বাইলোবা, ঠিক আছে এগুলো। এখন জীবাশ্ম গঠিত প্রমাণ বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরো অনেক আগের প্রাণী, তাদের সমসাময়িক যেই ধরনের জীবগুলো রয়েছে তারা মৃত হয়ে গেছে, তাদেরকে আমরা অলরেডি জীবাশ্ম বলি। বাট জীবন্ত জীবাশ্ম আছে, ঠিক আছে? ধরো জীবন্ত জীবাশ্ম কি, ওই সমসাময়িক বিভিন্ন প্রাণীগুলোর মধ্যে এখনো হলো কিছু প্রাণী বেঁচে আছে, যেমন রাজকাঁকড়া, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি জীবন্ত জীবাশ্ম। এগুলো তাদের উদাহরণ হিসেবে কথা বলা হয়েছে। এবার আণবিক জীবাশ্ম নিয়ে কি বলতেছে? যে আমরা এই যে বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে এক জীবের ডিএনএ বা আরএনএ সিকোয়েন্স অন্য জীবের সিকোয়েন্সের কতটা কাছাকাছি সেটা নির্ণয় করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলে থাকি আণবিক জীবাশ্ম। এখানে দেখো আমাদের দুইজনের মতবাদ সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। একটা হলো ল্যামার্কের মতবাদ এবং অন্য একটা হলো ডারউইনের মতবাদ। সো ল্যামার্কের মতবাদের মধ্যে আমরা ব্যবহার এবং তার অব্যবহার সূত্র নিয়ে আলোচনা করব, তার পরিবেশের প্রভাব, তার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম এবং নতুন প্রজাতির উৎপত্তি নিয়ে ল্যামার্ক আসলে তার মানে তত্ত্বটার মধ্যে আলোচনা করেছিল। আর ডারউইনের মতবাদে ডারউইন বলেছিল অধিকারে বংশবৃদ্ধির কথা, সীমিত খাদ্য এবং বাসস্থানের কথা, প্রত্যেকটা জীবকে তার অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হবে সেটার কথা, তাকে প্রকরণ সৃষ্টি করতে হবে এবং যোগ্যতমের জয় হবে, প্রাকৃতিক নির্বাচন হবে, নতুন প্রজাতির উদ্ভব হবে, এই ধরনের কথাগুলোকে বলেছিল বিজ্ঞানী ডারউইন বলেছিল। তো এই সকল জিনিসগুলো নিয়ে আমরা জৈব ব্যক্তি টপিকটাতে আলোচনা করেছি। আশা করি আজকে ক্লাসে সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।